নাও জাদুর সোনার ডালিম বাড়ি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। হায় আল্লাহ, বাহিরে তো ঝড় বৃষ্টি শুরু হয়েছে। দেখে মনে হচ্ছে এবার বন্যা না হওয়া পর্যন্ত বৃষ্টি থামবেই না। সে কি মা, এবার বন্যা হবে? বন্যা হলে তো সব বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে, আর আমরাও তো ডুবে মারা যাব মা। না রে মা, এসব কথা বলতে নেই। জীবন মরণ সবই তো আল্লাহর হাতে। কার মৃত্যু যে কখন কিভাবে হবে সেটা তো একমাত্র বিধাতাই জানে। বিধাতা ছাড়া আর কেউই ভালো বলতে পারে না রে মা। মা, ও মা, দেখো কালকে রাতে ঝড় বৃষ্টিতে আমাদের ঘরের মধ্যে কত পানি হয়েছে। আমরা কি এই পানিতে মাছ ধরতে পারবো মা? আরে হ্যাঁ, তাই তো দেখছি। তবে এত পানি ঘরের ভিতরে এলো কিভাবে? মা টুম্পা, তুই এখানেই থাক রে মা, আমি একটু বাইরে গিয়ে দেখে আসি। এ কি, বাহিরেও তো অনেক পানি। তার মানে কি কাল রাতে ঝড় বৃষ্টির পানিতে বন্যা হয়ে গিয়েছে? টুম্পা, আমাদের গ্রামে তো দেখছি কালকে রাতে ঝড় বৃষ্টিতে বন্যা হয়ে গিয়েছে রে মা। এদিকে ঘরের মধ্যে পানি চলে এসেছে। আমরা এখন কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। ঘরে যে একটা দানা পানিও নেই। তুই বরং এখানে থাক, আমি বরং বাঘিনী মামির কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। বাঘিনী মামি, কাল রাতে ঝড় বৃষ্টিতে তো পুরো গ্রাম বন্যার পানিতে চয়ে গেছে। আপনি একটু দয়া করে আমাদের মেয়েকে একটু আপনার বাড়িতে আশ্রয় দিন বাঘিনী মামি। আরে শেফা, আমার বাড়ি কি কোনো আশ্রয় কিন্তু নাকি যে যে যখন খুশি এসে বলবে আর আমি তাকে আশ্রয় দেওয়ার জন্য উঠে পড়ে লাগবো? আরে না না, এই বন্যার মধ্যে আমি এত ঝই ঝামেলা নিতে পারবো না। তুই বরং অন্য কোথায় গিয়ে দেখ। বাঘিনী মামি, আপনি ছাড়া কোথায় যাব, কার কাছে যাব? পুরো গ্রামেই তো বন্যা হয়ে সবার বাড়ি ঘর তলিয়ে গিয়েছে, একমাত্র আপনার দালান বাড়ি। আপনি বরং আমাদের একটু আপনার বাড়ির ছাদের ওপর আশ্রয় দিন বাঘিনী মামি। এই ঝড় বৃষ্টির দিনে আমার মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? আরে শেফা, এত কথা বাড়াস না। আমার বাড়িটা কোনো আশ্রয় কেন্দ্র না। আজ আমি তোদের আমার বাড়িতে আশ্রয় দিব। আর তাছাড়া আমার বাসার ছাদেও জায়গা ফাঁকা নেই। মা টুম্পা, আমাদের পুরো গ্রামেই তো বন্যা হয়ে গেছে রে মা। আমি একটু বাঘিনী মামির কাছে আশ্রয়ের জন্য গিয়েছিলাম, কিন্তু বাঘিনী মামি আমাকে কোনো আশ্রয় দিল না। আমাদের এখন ঘরের চাল ছাড়া আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই রে মা। চল, আমরা বরং আমাদের ঘরের চালে আশ্রয় নেই। মা, আমরা না হয় আমাদের ঘরের চালের উপর আশ্রয় নিলাম, কিন্তু দেখো মা, বন্যার পানি আস্তে আস্তে ঘরের চাল ছই ছই হয়ে গেছে। আমরা তখন কিভাবে থাকবো এখানে মা? আর তাছাড়া কাল রাত থেকে আমরা কিচ্ছু খাইনি, কোনো খাবার পড়িনি, ঘরেও তো কোনো খাবার নেই। আমরা কি না খেয়ে মারা যাবো মা? না রে মা, এমন কথা বলতে নেই। কি করব সেটাই তো বুঝে পাচ্ছি না। পুরো গ্রামে সবারই একই অবস্থা। এখন আমরা কোথায় যাব? তো মা, এখন আমরা এখানে কিভাবে থাকবো? আর তাছাড়া ঝড় বৃষ্টি কখন কিভাবে শুরু হয় সেটা তো বুঝতেই পারছি না। আর আমার যে ভীষণ ক্ষুধা লেগেছে মা, আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জানি না রে মা, তবে এখনো তো পানির পরিমাণ বেড়েই চলেছে। 2-1 দিনের মধ্যেই হয়তো ঘরের চালাটাও ডুবে যাবে। তাই এই অবস্থাতে এখানে থাকার চেয়ে অন্য কোথায় খোঁজ করাই ভালো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। মা, দেখো না, ওই যে একটা কলা পাতার নৌকো আমাদের এদিকে ভেসে আসছে। মা টুম্পা, বিধাতা নিশ্চয়ই এই পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্যই নৌকাটাকে পাঠিয়েছে। চল রে মা, আমরা দুজন বরং এই নৌকাতে উঠে গিয়ে দেখি উঁচু কোনো জায়গার সন্ধান পাই কিনা। এরপর তারা সেই কলাপাতার নৌকো নিয়ে ভাসতে থাকে, আর দূরে একটা অনেক উঁচু গাছ দেখতে পায়। মা, ভাসতে ভাসতে কোথাও তো শুকনো জায়গা পেলাম না। দেখো মা,
দূরের ওই গাছটা অনেক বড়, চলো আমরা বরং ওই গাছটাতে উঠে গিয়ে বসি। মা, 2 দিন হলো কোনো খাবার খাইনি, আমার যে ক্ষুধায় আর ভালো লাগছে না মা। আর তাছাড়া পুরো গ্রামেই তো পানি, আমরা এখন কোথায় যাব? কার কাছ থেকেই বা খাবার নিয়ে আসবো মা? মা টুম্পা, পুরো গ্রামে সকলেরই আমাদের মতো একই অবস্থা রে মা। কার কাছেই বা যাব আর কার কাছ থেকেই বা খাবার চাইবো? বিধাতা নিশ্চয় একটা না একটা উপায় বের করবে। তুই আর একটু কষ্ট করে থাক রে মা টুম্পা। চল আমরা বরং এই গাছের ডালে না থেকে শুকনো জায়গার খোঁজ করি। এরপর তারা নৌকাতে উঠে ভাসতে থাকে। মা, দেখো না এই দ্বীপটা কত সুন্দর, আর চারিদিকে শুধু ডালিম গাছ, ডালিম গাছের বাগান। চলো মা, এই দ্বীপটাতে আমরা যাই। আর আমার যে ভীষণ ক্ষুধা পেয়েছে। দেখেছো মা, ওইদিকে একটা পরীকে ওই দুষ্টু তান্ত্রিকটা বেঁধে রেখেছে। পরীটার নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছে মা, তুমি একটা কিছু করো না মা। হ্যাঁ রে মা টুম্পা, নিশ্চয়ই ওই দুষ্টু তান্ত্রিকটা পরীটাকে বেঁধে রেখে কষ্ট দিচ্ছে। তুই কোথাও যাস না রে মা, আমি বরং গিয়ে দেখি পরীটাকে কোনো সাহায্য করতে পারি কিনা। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না। এতে তোর যা করার করে নে। ঠিক আছে, তুই যদি তোর এই জাদুর কাঠি না দিস তাহলে আমিও তোকে আর বাঁচিয়ে রাখবো না। শয়তান তান্ত্রিক, তোর যা করার করে নে, কিন্তু তুই কিছুতেই এই জাদুর কাঠি পাবি না। আমার ভেতরটা জ্বলে গেল, পড়ে গেল। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। আমি আর এই ভুল করব না। তোমাদেরকে অনেক ধন্যবাদ শিয়ালিনী, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আজ তোমরা এখানে না আসলে অনেক বড় অঘটন ঘটে যেত। কিন্তু তোমরা এই নির্জল জঙ্গলে এলে কি করে? এরপর শেফা শিয়ালিনী পরীকে সমস্ত ঘটনা খুলে বলে। তোমাদের কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। তোমরা যেহেতু আমার জীবন বাঁচিয়েছো, তাই আমিও তোমাদের উপকার করতে চাই। এই নাও জাদুর সোনার ডালিম বাড়ি। এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। এই বাড়িতে তোমরা তোমাদের যাবতীয় সবকিছু পেয়ে যাবে। এতে করে তোমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী, তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তুমি যে আমাদের মা মেয়েকে থাকার জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে দিলে।